আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম আজকের এই মাস্টার ক্লাসে। আজকে আমরা নিয়ে এসেছি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 বৃত্ত চ্যাপ্টার থেকে মাস্টার ক্লাস। তোমরা যাতে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন গুলা নিতে পারো এবং অ্যাডমিশনের কোশ্চেন সম্পর্কে তোমাদের যাতে একটা ভালো আইডিয়া থাকে এবং সেগুলা খুব দ্রুত সময়ে, মানে খুব দ্রুত তোমরা যাতে করতে পারো অল্প টাইমে, সেই ব্যবস্থা আমরা এই ক্লাসগুলোতে দেখবো। বেসিক্যালি আমরা এখানে যেগুলো করব সেগুলো এই বৃত্ত চ্যাপ্টারে যত ধরনের কোশ্চেন তোমাদের এই অ্যাডমিশনে আসে সেগুলো আমরা অ্যানালাইসিস করবো এবং এগুলো আমরা সলভ করব। চলো শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাসটা। শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ শাহরুখ ইসলাম। আমি বুয়েটে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। আমার ব্যাচ 18 ব্যাচ। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম জিনিসগুলা। তো ফার্স্টে আমরা যে জিনিসগুলো দেখবো, যে এখানে আমাদের এই একটা চ্যাপ্টারে তো অনেকগুলো টপিক থাকে। এই এক একটা টপিকের কোনটার গুরুত্ব কতটুকুন বেশি সেটাই আমরা এখানে একটু দেখবো। শুরুতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের সমীকরণ নির্দেশ করার শর্ত। এটা বেশ মাঝে মাঝে তোমাদের অ্যাডমিশনে তোমরা দেখবা, অ্যাডমিশনের কোশ্চেন যদি তোমরা একটু দেখো। তো এখানে ওই কারণে এটাতে দেওয়া হয়েছে 2টা স্টার। আর এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, খণ্ডিত অংশ, ক্ষেত্রফল। তো আমরা আমাদের এই ফার্স্ট লেকচারটাতে মেইনলি এই 2টা টপিক নিয়ে আলোচনা করব। আর বৃত্তের লেকচার যে 2 আর 3 হবে সেখানে আমরা ধীরে ধীরে বাকি টপিক গুলো কভার করার চেষ্টা করব। তো এখানে তোমাদের শুরুতে আমরা এই 2টা দেখবো, কারণ এই 2টা থেকে দেখা গেছে যে বেশি অনেক অনেক কোশ্চেন আসে, বিশেষ করে এই যে 2 নাম্বারটা থেকে। ওই কারণে দেখো এই 2 নাম্বারটাতে 3টে স্টার দেওয়া। তার মানে বুঝতেই পারতেছো এটা তোমাদের জন্য আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তারপরে মনে করো লেকচার 2-এ তোমরা এগুলো দেখবে, যে শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ। এটা আমরা নেক্সট লেকচার গুলোতে দেখবো, যে শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ এইটা। তারপরে মনে করো বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে ওই বৃত্তটা আমরা কিভাবে বের করতে পারি সেটাও আমরা শিখবো সামনে। তারপরে ছেদ বিন্দুগামী, মনে করো একটা বৃত্তের একটা বৃত্ত অনেকগুলো বিন্দু দিয়ে তো যায়, তাই না? তো একটা বৃত্তের মনে করো 2টা বিন্দু দেওয়া আছে আর আরেকটা শর্ত দেওয়া আছে, বা মনে করো একটা বৃত্তের 3টা বিন্দু দেওয়া আছে, তাহলে ওই বৃত্তগুলো আমরা কিভাবে বের করব সেটাও আমরা সামনের লেকচার গুলোতে দেখবো। তারপরে একটা সরল রেখা বৃত্তকে যে স্পর্শ করে, মানে আমি যদি একটা ছবিটাকে মনে করি, এটা আমাদের একটা বৃত্ত, এইটা আমাদের একটা সরল রেখা মনে করো। এই সরল রেখাটা দেখো এই বৃত্তটাকে কিন্তু স্পর্শ করতেছে। তো এই স্পর্শ করার বিভিন্ন শর্ত আমরা তখন দেখবো সামনের লেকচার গুলোতে। তারপরে মনে করো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য সমীকরণ, সেটাও আমরা দেখবো সামনে। আমাদের আরো অনেকগুলো টপিক আছে, টোটাল 13টা টাইপ। তো এরপরে আমরা দেখবো যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। সেটা মানে কি, সেটা মনে করো তোমাদের যদি একটা বৃত্ত দেওয়া থাকে, তো এই বিন্দুটা এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাইরের অবস্থিত সেটা আমরা দেখবো। যেমন মনে করো আমরা যদি এই বিন্দুটার কথা বলি, এই বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত, সাদা বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। ওই জিনিসগুলো আমরা এই টাইপটে আমরা দেখবো। তারপরে বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মানে বৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু থাকে, তখন ওই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকের সমীকরণটা কি হবে সেটা আমরা দেখব। তারপর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এটা মানে কি, এটা মানে মনে করো বাইরে একটা বিন্দু আছে, বাইরের একটা বিন্দু থেকে তুমি যদি একটা স্পর্শক টানো, এই যে মনে করো এটা একটা স্পর্শক হয়েছে, তো এই স্পর্শকের সমীকরণ আর দৈর্ঘ্য নিয়ে আমরা আলোচনা করব। তারপর 2টা বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করা সংক্রান্ত। এটা মানে মনে করো আমাদের এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা পরস্পরকে স্পর্শ করতেছে। তারপরে ছেদ কিভাবে করে, ছেদ মনে করি এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এইভাবে ছেদ করে। তো ওই জিনিসগুলো আমরা সামনে দেখব। তারপরে বৃত্তের সাধারণ জ্যা দেখো, যখন তারা ছেদ করতেছে, এই যে 2টা বৃত্ত তারা একে অপরকে ছেদ করতেছে, তখন কিন্তু আমাদের একটা সাধারণ জ্যা হয়। দেখো এই সাধারণ জ্যাটা কোনটা, সাধারণ জ্যা যে এইটা, এটা আমাদের সাধারণ জ্যা। তো এই জ্যার সমীকরণ কিভাবে বের করা লাগে, বা মনে করো জ্যার যে দৈর্ঘ্যটা আছে, এই জ্যার দৈর্ঘ্যটা সেটা কিভাবে বের করা লাগে সেটাও আমরা দেখব। আর ফাইনালি আমরা বৃত্তের
পোলার সমীকরণ দেখবো। পোলার সমীকরণ তোমাদের একটু মনে করাই দিই যে এরকম ছিল যে তোমরা দেখতে যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা জিনিস দেখেছিল তোমরা তোমাদের সরল রেখা চ্যাপ্টারটাতে। তারপরে মনে করো এরকম একটা জিনিস দেখেছিল যে ট্যান থিটা সমান সমান হচ্ছে মনে করো ওয়াই বাই এক্স। এটা জাস্ট আমি একটা চতুর্ভাগের জন্য বলতেছি, বাকি চতুর্ভাগের জন্য তোমরা তিনটা আলাদা আলাদা কেস হচ্ছে বের করেছিলাম। তো বৃত্তকে আমি যদি ওরকম পোলার সমীকরণে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে কি করব সেটাও আমরা দেখবো। তো যেটা বলছিলাম যে আমরা এই লেকচারটাতে, এটা হচ্ছে আমাদের বৃত্ত চ্যাপ্টারের লেকচার ওয়ানে আমরা জাস্ট বেসিক্যালি এই দুইটা টাইপের অনেক অনেক ম্যাথ করব। এই দুইটা টাইপ আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখবা যে অনেক বেশি তোমাদের অ্যাডমিশনে আসে, বিশেষ করে এই 2 নাম্বারটা। তো দেখবা যে এই 2 নাম্বারের আমরা প্রচুর ম্যাথ করব আসলে। তো চলো শুরু করা যাক আজকের এই আমাদের এই দুইটা টপ টাইপের উপর বেস করে কি কি টাইপ ম্যাথ হতে পারে সেটা। যেমন দেখো, ফার্স্ট টাইপ হচ্ছে বৃত্তের সমীকরণ নির্দেশ করার শর্ত। মানে একটা সমীকরণ দেখলে আমি আসলে কিভাবে বুঝবো যে ওইটা হচ্ছে বৃত্ত নাকি ওইটা পরাবৃত্ত নাকি উপবৃত্ত, ওই জিনিসটা হচ্ছে আমরা এখানে ডিসকাস করতেছি আসলে। যে এইটা একটু দেখো, আমাদের কিন্তু 2বার আসছে, একবার এগ্রিকালচারের গুচ্ছতে আসছে, আরেকবার হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তো চল এখানে হচ্ছে আমরা থিওরিটা বেসিক্যালি দেখবো। থিওরিটা কি বলছে একটু দেখি। বলতেছে যে বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা জাস্ট র্যান্ডম একটা সমীকরণ। জাস্ট চোখ বন্ধ করে একটা র্যান্ডম একটা সমীকরণ লিখলাম। এখন দেখো, এখানে আমাদের প্রথম পয়েন্টটাতে বলা হয়েছে যে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। দেখো তো শিক্ষার্থীরা, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের 2, ওয়াই স্কোয়ারের সহগ কত? ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 2। হ্যাঁ, সমান হয়েছে। ফার্স্ট এই প্রপার্টিটা কিন্তু সে মেনে চলতেছে। এখন আমরা দেখবো যে সেকেন্ড প্রপার্টিটা মেনে চলতেছে কিনা। সেকেন্ড প্রপার্টিতে কি বলছে দেখো তো, সেকেন্ড প্রপার্টিতে আমাদের বলছে যে এক্স ওয়াই এর সহগ শূন্য হতে হবে, মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। তো এই এক্সাম্পলটাতে দেখো তো এক্স ওয়াই বলে কোনো টার্ম আছে কি? এক্স ওয়াই বলে কিন্তু আমাদের এখানে কোনো টার্ম নাই। তাহলে এই 2 নম্বর শর্তটাও কিন্তু পূরণ করতেছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত হবে, এটা বৃত্ত। তাহলে বৃত্ত না এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখি তো কি অবস্থা। মনে করো 2x² প্লাস 3y² সমান সমান 0 বা সমান সমান 9 বা কিছু একটা দিলাম। এখানে দেখো, এখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় নাই। সমান না হলে কি হবে? সমান না হলে কিন্তু এটা আমাদের বৃত্ত হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত না, বৃত্ত না। তারপরে মনে করো আরেকটা এক্সাম্পল দিই, 2x² মাইনাস 2y² সমান সমান মনে করো 4। আচ্ছা, এটা কি বৃত্ত নাকি বৃত্ত না সেটা একটু চিন্তা করি। আমরা এখানে বলেছি যে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। এখন তোমাদের অনেকেরই মনে হইতে পারে যে আচ্ছা এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগও 2, তাহলে তো মিলে গেছে, তাহলে তো এটা বৃত্ত হওয়া উচিত। না, আসলে তা না। এখানে এক্স স্কোয়ারের সহগ আসলে +2, আর এখানে ওয়াই স্কোয়ারের সহগ আসলে -2। যেহেতু +2 আর -2 সমান না, ওই কারণে হচ্ছে এটাও কিন্তু আমাদের বৃত্ত না। লাস্ট আরেকটা এক্সাম্পল দিই। মনে করো এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সেম হয়েছে, এবং মনে করো আমাদের এরকম একটা টার্ম আছে, যে এক্স ওয়াই টাইপের একটা টার্ম আছে। তো এই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আমাদের প্রথম প্রপার্টিটা মেনটেন করছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়েছে, কিন্তু এক্স ওয়াই সম্বলিত দেখো পদ চলে আসছে, কিন্তু বৃত্ত হওয়ার শর্তটা কি ছিল? শর্তটাই তো ছিল আমাদের এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এটা থাকা যাবে না, যদি থাকে তাহলে কি হবে? তাহলে এটাও কিন্তু আমাদের বৃত্ত না, এটাও আমাদের বৃত্ত না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা তাহলে সামনের স্লাইডে যাই। তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি এই ম্যাথ গুলা সলভ করব। তো এতক্ষণ হচ্ছে আমরা যেই থিওরি গুলা দেখলাম, তোমাদেরকে আমি দেখালাম, সেই থিওরির উপর বেস করেই কিন্তু তোমরা এই ম্যাথ গুলা খুবই দ্রুত করে ফেলতে পারবা। যেমন এখানে কি বলেছে দেখো, কে এর মান, কে এর কোন মানের জন্য অনেক বড় একটা ইকুয়েশন দেওয়া, এই ইকুয়েশনের সমীকরণটা একটা বৃত্ত হবে। এটা কে এর কোন মানের জন্য। তো শুরুতে আমরা যেটা করব, এটাকে ভেঙে ফেলবো। আমাদের দেখো
এখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম যে ইকুয়েশনটা ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 3, এটার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস হচ্ছে কে এক্স প্লাস 2 মাল্টিপ্লাইড বাই ওয়াই মাইনাস 1 সমান সমান 0। তো ইকুয়েশনটা কি ছিল? এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কে এক্স প্লাস 2 মাল্টিপ্লাইড বাই ওয়াই মাইনাস 1 সমান সমান 0। এখানে বলতেছে যে কে এর মান কত হলে এটা একটা বৃত্ত হবে। আচ্ছা, আগের স্লাইডে আমরা হচ্ছে কি শিখছি? আগের স্লাইডে আমরা একটু শিখছি যে একটা বৃত্তের সমীকরণ হতে গেলে তোমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহ সমান হওয়া লাগবে। আর কি শিখছি? আর শিখছি হচ্ছে এক্স ওয়াই টাইপের কোনো পদ কিন্তু থাকা যাবে না। তাহলে হচ্ছে এখানে এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করি, দেখো তো কি হয়। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তারপর এটার সাথে এটা ইন্টু 2 করলে হচ্ছে 6y হয়, দেন হচ্ছে প্লাস হচ্ছে 6x। তো এখানে আমি অ্যাকচুয়ালি কি করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো 2 এর জায়গায় 2 লিখছি, a এর জায়গায় x লিখছি, আর b এর জায়গায় কি লিখছি, b এর জায়গায় মাইনাস ওয়াই লিখছি। তো মাইনাস ওয়াই লেখার ফলে আমাদের কিন্তু এখানে প্লাস আর মাইনাস মিলে মাইনাস হয়ে গেল। তো অ্যাডমিশন সিজনে কিন্তু তোমরা যখন এই রাফ গুলা করবে অবজেক্টিভ করার সময় তোমাদের কিন্তু খুব দ্রুত করতে হবে, ঠিক আছে? তো এখন থেকেই তোমরা কিন্তু এই লাইন স্কিপ করে করে যাতে অ্যাকুরেসি বাড়াতে পারো, সেই জন্য এখন থেকে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা করে যেতে হবে। তারপরে দেখো আমরা জাস্ট এই গুণটা করব, এই গুণটা করি। তাহলে কে এক্স এর সাথে ওয়াই গুণ করলে কে এক্স ওয়াই হবে, কে এক্স এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস কে এক্স হবে, 2 এর সাথে ওয়াই গুণ করলে প্লাস 2y হবে, 2 এর সাথে -1 গুণ করলে -2 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়ালো। এখন দেখো তো এখানে এক্স ওয়াই সম্বলিত পদ কি কি আছে। এখানে এক্স ওয়াই সম্বলিত পদ যদি চিন্তা করো, এক্স ওয়াই সম্বলিত পদ কি কি আছে দেখো তো। আমাদের হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পদ এই যে এইটা আছে, আর এক্স ওয়াই সম্বলিত পদ এইটা আছে। তো এখানে দেখো ওই পদগুলো নিয়ে আমি যদি আগাই, তাহলে এই জিনিসটা পাইলাম। এখন তোমরা একটু চিন্তা করে বলো তো যে এক্স ওয়াই সম্বলিত পদ কি থাকা যাবে? না, থাকা কিন্তু যাবে না। তাহলে এইটা যদি থাকা না যায় তাহলে কি হবে? এটার ভ্যালুটা আসলে আমাদের 0 হওয়া লাগবে, তাই নয় কি? তো এখান থেকে আমরা বলতে পারি 2 প্লাস কে এক্স ওয়াই সমান সমান 0। মানে এক্স ওয়াই তো থাকা যাবে না, তার মানে এক্স ওয়াই ওই সাইডে নিয়ে যাও। তাহলে হচ্ছে তোমরা সহগ দুইটার মধ্যে যে রিলেশন সেটা পাবা। তাহলে আমরা কি পাচ্ছি? আলটিমেটলি আমরা কি পাচ্ছি হচ্ছে কে এর ভ্যালুটা হচ্ছে 2, কে এর ভ্যালুটা দাঁড়ালো হচ্ছে 2। তাহলে এখানে দেখি আমাদের সঠিক উত্তর কোনটা। আমাদের সঠিক উত্তর হচ্ছে এই অপশন ডিটা। তো এখানে তাহলে আমাদের কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে? আমাদের লক্ষ্য রাখতে হবে যে এক্স ওয়াই সহ কিন্তু তোমাদের থাকা যাবে না, এক্স ওয়াই সহগটা হচ্ছে 0 হতে হবে। এই একটা কি পয়েন্ট দিয়ে যদি তোমরা চিন্তা করতে পারো, তাহলে খুব দ্রুত তোমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা হচ্ছে সামনের স্লাইডটায় যাই। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে এবং বলতেছে এটা হচ্ছে আসলে কিসের সমীকরণ, এটা কি পরাবৃত্তের সমীকরণ, নাকি এটা বৃত্তের সমীকরণ, নাকি উপবৃত্ত, নাকি সরলরেখা। তো বৃত্তের সমীকরণ নির্দেশ করার জন্য আমরা শর্ত কি শিখেছি? আমরা হচ্ছে শিখেছি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। আচ্ছা দেখো তো এখানে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ সমান হয়েছে? হ্যাঁ, সমান কিন্তু হয়েছে। আর এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকা যাবে না। এখানে দেখো আমাদের কিন্তু এক্স আর এক্স এক্স ওয়াই সম্বলিত কোনো পদই কিন্তু নাই, তার মানে কি এটা একটা বৃত্তের সমীকরণ। তো এই টাইপের অবজেক্টিভ গুলো কিন্তু তোমরা জাস্ট 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যেই ধুম করে দাগায় ফেলতে পারবা। তো এখান থেকে আসলে তোমাদের অবজেক্টিভে কিন্তু টাইমটা বাঁচাতে হবে, কারণ দেখা গেছে যে কিছু 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 ম্যাথ আছে যেগুলোতে একটু টাইম কনজিউমিং, হ্যাঁ, যে মনে করো যেমন সেগুলোতে 1 মিনিটের বেশি লাগতে পারে। তো ওগুলো তুমি কিভাবে টাইম ম্যানেজটা করবা? তোমরা আসলে এখান থেকে টাইম বের করবা, যেগুলো তোমরা এক লাইনে বা শর্ট করে তোমরা অ্যান্সার দিতে পারো। এই সব অবজেক্টিভ থেকে তোমাদের আসলে টাইমটা বের করে নিয়ে আসতে হবে। আমরা এবার টাইপ 2 তে যাব। টাইপ 2 তে কি বলা আছে? আমরা হচ্ছে এখানে বেসিক্যালি বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ আর খণ্ডিত অংশ এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব।
তো এইখানে দেখো কতবার আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে 18 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কতবার আসছে, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগাং ইউনিভার্সিটি, প্রচুর প্রচুর জায়গায় এই টাইপ থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন আসছে। তো মোটামুটি দেখা গেছে যে এই টাইপটা আমাদের আছে, আমাদের তো টোটাল 13টা টাইপের মধ্যে এই টাইপ থেকে মোটামুটি দেখা গেছে যে 30% মতন কোশ্চেন কিন্তু চলে আসে। তো এই টাইপটা কিন্তু তোমাদের জন্য আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা যে জিনিসটা শিখবো দেখো, এখানে হচ্ছে বৃত্তের সমীকরণ যেটাই দেওয়া থাক না কেন আমরা এটাকে আদর্শ রূপে নিব, এটাকে আমরা আদর্শ রূপে নিব। তো এখানে দেখো এই যে আমাদের এই জিনিসটা কিন্তু আদর্শ রূপে নাই, এই যে এই ইকুয়েশনটা কিন্তু আদর্শ রূপে নাই। তাহলে এটাকে আমি আদর্শ রূপে কিভাবে নিব? দেখো আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল মনে করো এইটা, কোশ্চেনটা দেওয়া ছিল এইটা। আচ্ছা, আদর্শ রূপ হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ 1 হতে হবে। আদর্শ রূপটা আমি একটু বলি, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমান সমান ওয়াই স্কোয়ার এর সহগ সমান সমান হচ্ছে 1 হওয়া লাগবে, 1। তো এখন দেখো আমাদের এই ইকুয়েশনটাই কিন্তু এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ 1 নাই। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে পুরা ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করে ফেলবো। তাহলেই দেখো কি হয়, পুরা ইকুয়েশনটাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এইটা আসে। তো এই জিনিসটা, এই জিনিসটা আমরা পেলাম, এটাকে তোমরা একটা আদর্শ বলতে পারবা। হুম, তাহলে আমরা কি শিখলাম? বৃত্তের সমীকরণ যেরকম ফর্মে দেওয়া থাকুক না কেন আমরা যেটা ট্রাই করবো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা হচ্ছে 1 আনার, ঠিক আছে? তাহলে দেখবো যে ম্যাথে আর ভুল হবে না। এখন আমরা যে জিনিসটা শিখবো যে মনে করো আমাদের হচ্ছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখন আমি খুব চট করে বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলতে চাচ্ছি, বা মনে করো খুব চট করে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলতে চাচ্ছি। তো এই টাইপের ম্যাথ গুলা আসলে আমরা কিভাবে আগাবো সেই জিনিসটা এখন আমরা একটু দেখবো। আমাদের যদি এই যে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, এরকম একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, তাহলে তোমরা জাস্ট যেটা করবা দেখো তো, এখানে এক্স এর সহগটা কত? এখানে আমি দেখতে পাচ্ছি এক্স এর সহগটা হচ্ছে 2g, এক্স এর সহগটা হচ্ছে 2g। আর এখানে ওয়াই এর সহগটা কত? ওয়াই এর সহগটা হচ্ছে আমাদের 2f। আচ্ছা, তো এরকম টাইপের যদি আমাদের ইকুয়েশন থাকে, তাহলে তার বৃত্তের কেন্দ্র বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা। সেটা কি? সেটা হচ্ছে -g, -f, এইটা। এখন দেখো এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ আছে আমাদের 2g। এখন 2g থেকে আমরা আসলে -gটা পেতে চাচ্ছি, তাহলে কিভাবে পাবো? মানে বেসিক্যালি 2g থেকে আমরা আসলে -g পেতে চাচ্ছি। দেখো তো আমরা যদি -2 দিয়ে ডিভাইড করে দেই তাহলে কত পাই? এটাকে আমি যদি -2 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু -gটা পেয়ে যাই। তাহলে আমি বুঝলাম যে এক্স এর সহগকে আমি যদি -2 দিয়ে ডিভাইড করি তাহলে বৃত্তের কেন্দ্রে আমরা ভুজটা পেয়ে যাব। সিমিলারলি দেখো আমি যদি ওয়াই এর সহগ 2f, ওয়াই এর সহগ 2f, তো 2f থেকে আমরা হচ্ছে আসলে -fটা পেতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের কোটি। হুম, তাহলে হচ্ছে 2f কে দেখো তো আমরা যদি -2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি পাই? তাহলে হচ্ছে এটাকে 2 টু কাটা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে -f। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যদি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দেওয়া থাকে, আমরা এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব। সেটাই কিন্তু দেখো এখানে লেখা আছে যে এক্স এর সহগকে আমি -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে আমি -2 দিয়ে ভাগ করব। তাহলেই হচ্ছে আমি কি পাবো? আমি হচ্ছে বৃত্তের কেন্দ্রটা পেয়ে যাব। তো এইটা হলো। আর বৃত্তের ব্যাসার্ধের সূত্রটা হচ্ছে এইটা, যে আর সমান সমান √g² + f² - c, সেটা তোমরা ইন্টারেই দেখে এসেছো। আর তারপরে হচ্ছে আমাদের এইটা আছে যে এক্স অক্ষের খণ্ডিতাংশ। এটা একটু বুঝাই তোমাদেরকে। একটা বৃত্তের মনে করো এক্স অক্ষকে এইভাবে ছেদ করতেছে একটা বৃত্ত মনে করো। এখন এই যে দেখো এইটা একটা এক্স অক্ষের ছেদ বিন্দু, এইটা একটা এক্স অক্ষের ছেদ বিন্দু।
এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম মনে করো বি। এই যে এ বি এর যে লেন্থটা, এ বি এর যে লেন্থটা, এ বি এর যে লেন্থটা, সেই লেন্থটাই হচ্ছে আমাদের এইটা। সেটা কত? 2g² মাইনাস হচ্ছে সি। সিমিলারলি আমি যদি মনে করো আরেকটা ছবি আঁকি, তো এটা মনে করো ওয়াই অক্ষকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে সিডি এর যে লেন্থটা, মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বলা হয়। তো এইটা কিভাবে বের করব? এটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা দিয়ে বের করব, যে 2 × √f² মাইনাস সি। তাহলে সিডি হবে 2 √f² মাইনাস হচ্ছে সি। এটা দিয়ে বের করব। এরপর হচ্ছে আরেকটা আরেক টাইপের আমাদের ইকুয়েশন আছে বৃত্তের। হুম, এখানে হচ্ছে এক্স এর সাথে যত বিয়োগ হবে, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের ভুজ। দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের ভুজ, আর এই যে দেখো ওয়াই এর সাথে যত বিয়োগ হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রে কি হবে বলতো? বৃত্তের কেন্দ্রে কোটি হবে। আর ডান দিকে যেটার স্কোয়ার হবে, ওই জিনিসটা হবে আমাদের ব্যাসার্ধ আর কি। এটাও আমাদের হয়ে গেল। এরপরে দেখো আমাদের যদি একটা বৃত্ত দেওয়া থাকে এরকম, দেখো এখন তোমরা চিন্তা করে বলো যে এখানে এক্স মাইনাস কত আছে, এক্স মাইনাস কত হোল স্কোয়ার আছে? এখানে আসলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার আছে, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ হবে 0। সিমিলারলি তাকাও, ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার, এটাকে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার লিখতে পারো। এটাকে কি লিখতে পারো? এটাকে আমি এখান দিয়ে লিখি, এটাকে তোমরা লিখতে পারো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, আর ওইটাকে লিখতে পারো কি ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো এক্স মাইনাস যত বৃত্তের কেন্দ্রের ভুজ তত, ওয়াই মাইনাস যত বৃত্তের কেন্দ্রের কোটি তত, ওইটি আমি লিখলাম এখানে, যে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি আমরা এইভাবে করে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এই যে এখানে যে জিনিসটা হোল স্কোয়ার থাকবে, ওই জিনিসটা হবে ব্যাসার্ধ আমাদের। হুম, আর এটা তো মানে তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছো, এটা আমাদের হয়ে গেল। আর পরেরটা দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা তোমরা মনে করো ক্লাস 5 কি 6 থেকে অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছো, তো এটা নিয়ে আর বেশি ডিসকাস করার কিছুই নাই। আর বিন্দু বৃত্তের ব্যাসার্ধ 0, এটা মানে কি একটু বুঝি। মনে করো মনে করো আমি এরকম একটা জিনিস আঁকলাম, ঠিক আছে? এইরকম, যে সেটা খালি কেন্দ্র আছে, কিন্তু মনে করো ব্যাসার্ধ 0। এখন ব্যাসার্ধ 0 হলে কি হবে? ওটা আসলে একটা বিন্দু হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জিনিসটা আসলে আমরা ওই জিনিসটাকে আমরা বলতেছি বিন্দু বৃত্ত, ঠিক আছে? তো এই বিন্দু বৃত্তের ব্যাসার্ধ 0। যে দেখো তোমরা আসলে এই বৃত্তটাকে দেখতে পাইতেছো না, খালি কেন্দ্রটা দেখতে পাচ্ছ, কারণ জাস্ট তার ব্যাসার্ধটা 0 বলে। Okay, আমরা তাহলে এখন দেখো একটা ম্যাথে চলে যাই, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, এখানে বলছে সি। সি কই আছে? সি হচ্ছে এই যে জিনিসটা। সি এর মান কত হলে এই পুরা জিনিসটা একটা বৃত্তটি একটি বিন্দু বৃত্ত হবে? বিন্দু বৃত্ত কি জিনিস? বিন্দু বৃত্ত আমরা একটু আগে শিখছি যে বিন্দু বৃত্ত হচ্ছে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে 0 হওয়া লাগবে। তাহলে দেখো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে 0 হওয়া লাগবে বিন্দু বৃত্তের জন্য। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লু, যে একটা কোশ্চেন দেখে আমি কিভাবে আগাবো সেই জিনিসটা। যেহেতু আমাদের বিন্দু বৃত্ত বলছে, আমরা ব্যাসার্ধ 0 নিয়ে আগালাম। এখন দেখো এখান থেকে তোমরা চিন্তা করে বলতো জি এর ভ্যালুটা কত হবে? এখান থেকে আমাদের জি এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 4। আর এখান থেকে এফ এর ভ্যালুটা কত হবে? এখান থেকে এফ এর ভ্যালুটা আসবে হচ্ছে -3। কেন? এখানে তো লেখা আছে 8 আর -6, তাহলে এরকম হয়ে গেল কেন? তোমাদেরকে একটু মনে করাই দিই, আমাদের বৃত্তের ইকুয়েশনটা ছিল হচ্ছে এইরকম। এইটার সাথে হচ্ছে তোমাদের আসলে কম্পেয়ার করতে হবে। দেখো এখানে 2x এর সহগটাকে জি বলা হচ্ছে, তাহলে 8 কে তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে 2 × 4 × x। ওইখান থেকে কিন্তু এখানে আসলে 4টা আসছে, মানে সোজা বাংলায় এক্স এর সহগ যত থাকবে তাকে অর্ধেক করে দিলেই তোমরা জি পেয়ে যাবা, ওয়াই এর সহগ যত থাকবে তাকে অর্ধেক করে দিলেই তোমরা এফ পেয়ে যাবা। ওকে, আমরা জি পাইলাম, আমরা এফ পাইলাম, আর সি এর ভ্যালু তো সি আছে। এখন দেখো ব্যাসার্ধের সূত্র আমরা কি শিখছিলাম? ব্যাসার্ধের সূত্র একটু আগে আমরা শিখলাম যে জি² প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। আর বিন্দু
বৃত্তে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের 0, তাই না? তাহলে আমি হচ্ছে এখানে 0 বসালাম। এখন দেখো, তোমরা চোখ বন্ধ করে টুপ করে জি এর ভ্যালুটা বসায় দাও, টুপ করে এফ এর ভ্যালুটা বসায় দাও। তাহলে তোমরা দেখো সি এর ভ্যালুটা কিছু একটা পেয়ে যাবা, যে 0 সমান সমান বোথ সাইড হোল স্কয়ার করে দিলাম, 16 প্লাস 9 প্লাস হচ্ছে সি। তাহলে আমাদের সি এর ভ্যালুটা কত আসে? সি এর ভ্যালুটা এগুলো যদি বাম দিকে চলে আসে, বাম দিকে চলে আসলে, আচ্ছা ওয়েট, এটা হচ্ছে মাইনাস হবে। তো সিটাকে আমরা তাহলে বাম দিকে নিয়ে যাই, যে সিটাকে আমি বাম দিকে নিয়ে গেলাম, তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমাদের 25 আসতেছে। তাহলে সি এর ভ্যালুটা কত আসলো? 25। এটা একটু আরেকবার দেখি আমরা কি হয়েছে। বিন্দু বৃত্ত বলছে, তাহলে বিন্দু বৃত্তে কি হবে? ব্যাসার্ধটা হচ্ছে আমরা 0 নিয়ে কিন্তু আগাবো। আর ব্যাসার্ধ সূত্র কি? ব্যাসার্ধ সূত্র হচ্ছে আমরা একটু আগেই শিখছি, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা রুট ওভার। এখান থেকে জি এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 4, এখান থেকে এফ এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে -3। 4 এর ভ্যালু বসালাম এখানে, এফ এর ভ্যালু বসালাম -3, এগুলো যোগ করলে আমাদের 25 হবে। সিটাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে সি এর ভ্যালুটা 25। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে আরেকটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে আমাদের। এটা বলতেছে যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধটা বের করো। এটা তো খুবই সোজা। কেন্দ্রটা জানি কিভাবে বের করে, কেন্দ্রটা হচ্ছে এই যে এই এক্স এর যে সহগ আছে -2, এক্স এর সহগটাকে -2 দিয়ে ডিভাইড করে, তাহলে হচ্ছে কেন্দ্রে কি পাবো? আমরা ভুজ পাবো। তাহলে হচ্ছে আমরা কেন্দ্রে ভুজ পাবো। আর ওয়াই দেখো তো, -4 ডিভাইডেড বাই -2, মানে ওয়াই এর সহগটাকে আমরা -2 দিয়ে ডিভাইড করবো, তাহলে আমি কেন্দ্রটা কত পাচ্ছি? তাহলে কেন্দ্রটা পাচ্ছি হচ্ছে আমরা 1,2। তো 1,2 মনে করো এইখানে আছে, চোখ বন্ধ করে দাগে দেওয়ার কোনো মানে নাই, কারণ 1,2 কিন্তু আরো আরেকটা জায়গায় আছে। তো আমাদের আসলে আরেকটু পরীক্ষা করতে হবে, যে কোশ্চেনে আবার ব্যাসার্ধ চাইছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা আমরা কিভাবে বের করবো? দেখো, ব্যাসার্ধ খুব সোজা, যে আমরা আগের জাস্ট লেকচারটায়, মানে আগের স্লাইডটাতে ব্যাসার্ধের ফর্মুলা শিখছি, এইটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। দেখো জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু আসলে মাইনাস, মানে কেন্দ্রের ভ্যালু কিন্তু -জি -এফ হয়। মানে একটু মনে করাই দিই তোমাদের, এটা হচ্ছে -জি আর এটা হচ্ছে আমাদের -এফ। তাহলে জি এর ভ্যালু হচ্ছে -1, এখানে এফ এর ভ্যালু হচ্ছে -2, মাইনাস হচ্ছে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে, দেখো সি এর ভ্যালু হচ্ছে আমাদের -4। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? এটা ক্যালকুলেট করলে 1 যোগ 4 প্লাস হচ্ছে 4, এটা রুট ওভার। অনেকে আবার এই রুটটা দিতে ভুলে যায়, তোমরা ভুলে যেও না। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3। যারা যারা এই যে রুটটা দিতে ভুলে যাবে, তারা কিন্তু ভুল করে এটা দাগায় ফেলবা, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর না। রুটটা দিয়ে সঠিক উত্তর হবে ব্যাসার্ধ হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। তো তোমরা হচ্ছে তাহলে কেন্দ্রটা এই খুব দ্রুত এইভাবে করে ফেলবা, যে -2 দিয়ে ডিভাইড করে দিবা এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে, তাহলে দেখবে যে খুব দ্রুত তোমরা ম্যাথটা করে ফেলতে পারতেছো। আচ্ছা, আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কি পার্থক্য বলতে পারবা তোমরা কেউ? দেখো, আগের ম্যাথটা কি ছিল? আগের ম্যাথটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা ইকুয়েশন আর কি। এটাও তো সেম। এখন অনেকে তাড়াহুড়া করে যেটা করো, যে এটাকে -2 দিয়ে ডিভাইড করে দাও, এটাকে -2 দিয়ে ডিভাইড করে দাও, আর এটাকেও তোমরা -2 দিয়ে ডিভাইড করে দাও। মানে খুব তাড়াহুড়ার মধ্যে থাকো, অ্যাডমিশন টাইমে তো মনে করো অল্প টাইমে অনেক অবজেক্টিভ তোমাদের দাগাইতে হবে, ওই টাইমে এরকম করে ফেলো, কিন্তু তাড়াহুড়া করতে চেয়ে তোমরা আসলে অনেক কিছু ভুল করে ফেলো। তো এখানে আমাদের আসলে বৃত্তটা চিন্তা করে দেখো তো, এটা কি আদর্শ রূপে আছে? আদর্শ রূপ আবার কি? আদর্শ রূপে যে 3-4টা স্লাইড আগে আমি বলছিলাম, যে এক্স স্কোয়ারের সহ আর ওয়াই স্কোয়ার সহ কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। এটা কিন্তু দেখো, এটা কিন্তু 1 নাই, তাই না? তাহলে এটাকে আমরা 1 বানাবো। এই পুরা জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে 1 বানাবো? এটা হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু 1 হয়ে যাবে। তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, আমরা জাস্ট এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতেছি, আর কিছু না। আমরা এই পুরা জিনিসটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এখন দেখো, এখন এই জিনিসটাকে
তোমরা -2 দিয়ে ডিভাইড করবা, এটাকে -2 দিয়ে ডিভাইড করবা, আর এই জিনিসটাকেও -2 দিয়ে ডিভাইড করবা। তাহলে কত আসে দেখি। এইটা মাইনাসে মাইনাসে দেখো কাটাকাটি চলে যায়, 2 আর 2 হচ্ছে 4 হবে, আর এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে আমাদের -1 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, 3/4, -1, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই স্লাইডটা কি পয়েন্টটা কত কি পয়েন্টটা হচ্ছে জাস্ট শুরুতেই -2 দিয়ে ভাগ করা যাবে না। যদি এটা আদর্শ রূপে না থাকে তাহলে কিন্তু তোমাদের এটা আদর্শ রূপে বানাইতে হবে, যে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, ওইভাবে করে তোমাদের বানাইতে হবে। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি মেইন কাজটা করা লাগবে। Okay? এরপর আরেকটা ম্যাথ, এখানে বেসিক্যালি তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা বের করতে বলছে। সো আগেরটা যদি বুঝো এটা তোমরা বুঝতে পারবা যে এটাও কিন্তু আমাদের আদর্শ রূপে নাই। দেখতে পাচ্ছি 2, 2, এগুলো কিন্তু আদর্শ রূপে নাই, আমাদের হচ্ছে এগুলাকে তোমার 1 বানাইতে হবে। তাহলে 1 আমরা চলো একটু বানাই ফেলি। আমরা হচ্ছে এই পুরা জিনিসটাকে কি করতেছি, আমি 2 দিয়ে ডিভাইড করে ফেলতেছি। ওকে, আচ্ছা, আগেরটা একটু দেখাই, যে আগেরটাও আমরা দেখো 2 দিয়ে ডিভাইড করছি কিন্তু, ঠিক আছে। তো সিমিলারলি এটাও হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করে ফেলছি। অনেকে আবার ভুলে যাও যে এটাকে, অনেকে 2 দিয়ে ডিভাইড করতে ভুলে যাও না, ভুলা যাবে না, তোমাকে ডিভাইড করা মানে ইকুয়েশনের প্রতিটা টার্মকে কিন্তু আসলে 2 দিয়ে ডিভাইড করা লাগবে, ঠিক আছে। তাহলে প্রতিটা টার্মকে আমি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করছি। এখন ব্যাসার্ধটা বের করি, দেখো এখান থেকে তোমরা জি এর ভ্যালুটা পাবা। জি এর ভ্যালুটা কত, জি এর ভ্যালুটা এটাকে মানে তোমরা হচ্ছে কেন্দ্রের ভুজটা পাবা হচ্ছে -2 দিয়ে ডিভাইড করলে, আর 2 দিয়ে ডিভাইড করলে তোমরা আসলে জি এর ভ্যালুটা পাবা। কারণ কেন্দ্রের সময় -2, কারণ হচ্ছে তোমাদের এই কেন্দ্রের যে ভুজ ওইটার ভ্যালু হচ্ছে -জি আসা উচিত। তো -জি এর উল্টা হচ্ছে জি, তাহলে হচ্ছে এটাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করলে তোমরা জি পাবা। এটাকে তোমরা 2 দিয়ে ডিভাইড করলে তোমরা এফ পাবা। আর সি আসলে সবসময় সি থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, সি এর ভ্যালু সবসময় সি থাকবে। আচ্ছা, এখন চলো ব্যাসার্ধ সূত্র কি শিখছি আমরা, যে √g² + f² মাইনাস হচ্ছে সি। তাহলে এখন দেখো বসায় দিই, জি² ভ্যালু কত, এটাকে স্কোয়ার করো তাহলে হচ্ছে 9/4, এটাকে স্কোয়ার করো তাহলে কত হয় 25/4। এই মাইনাসে মিলে আমাদের কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হচ্ছে হাফ হবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমি এখানে করি। তো দেখো ভিতরে আমি লসাগু করে দিচ্ছি, লসাগু হচ্ছে 4, 9, 25 যোগ করব, আর এটা নিচে ছিল হচ্ছে 2, আমি বানিয়ে দিচ্ছি 4, মানে আমি আসলে 2 মাল্টিপ্লাই করছি। নিচে 2 মাল্টিপ্লাই করলে উপরেও 2 হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করা লাগবে, সো উপরেও 2 হচ্ছে আমি লিখে দিলাম। তাহলে এখান থেকে আসতেছে উপরে 36, নিচে হচ্ছে 4। তো 36/4 হচ্ছে তোমরা ছোটবেলায় নামটা পড়ছো, ওখান থেকে পারবা যেটা হচ্ছে আসলে 9 হবে, √9 হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো দেখো এই সিমিলার কনসেপ্টে কিন্তু তোমাদের আরেকবার আসছে, যে কি করা লাগবে, আমাদের বৃত্তের সমীকরণটাকে কিন্তু আদর্শ রূপে প্রকাশ করা লাগবে, এইটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। সেম সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখো আবার রিপিট হয়েছে, যে 2x² + 2y² - 6x - 7 = 0, এটারও কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তো এটাকেও আমরা তাহলে কি করব, এটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব। 2 দিয়ে ডিভাইড কেন করব, কারণ x² কোএফিসিয়েন্ট আমাদের কি হওয়া লাগবে, x² কোএফিসিয়েন্ট আমাদের 1 হওয়া লাগবে, x² বলো বা y² বলো, দুইটারই আসলে আমাদের 1 হওয়া লাগবে। তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করতেছি। আমার হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা শেষ। এখন হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা লাগবে। কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি কিভাবে পাই, আমরা হচ্ছে এইখান থেকে এটাকে -2 দিয়ে ভাগ করে কেন্দ্রে ভুজ পাবো। এটাকে এটাকে হচ্ছে আমি কি করলাম, -2 দিয়ে ডিভাইড করলাম। আর একটু চিন্তা করে দেখো তো এখানে কি ওয়াই, মানে ওয়াই বলে কোনো টার্ম আছে,
ওয়াই বলে কোনো টার্ম নাই, মানে এখানে আসলে তোমাদের 0 ওয়াই আছে। আচ্ছা 0 ওয়াই, তাহলে 0 ওয়াই যদি থাকে, এখানে আসলে 0 ওয়াই ছিল, এখানে আসলে 0 ওয়াই ছিল, তাহলে 0 কে আমি হচ্ছে -2 দিয়ে ডিভাইড করব। তো যারা যারা এটা বুঝো নাই, এটা একটু বুঝাই দিই যে এখানে আসলে ওয়াই টাইপের টার্ম নাই। ওয়াই টাইপের টার্ম নাই মানে আমি এখানে দেখাই যে ওয়াই টাইপের টার্ম নাই মানে জিনিসটাকে তোমরা এভাবে চিন্তা করতে পারো। তোমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো। অনেকে আবার এই যে এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করে দাও, না এটা কিন্তু না, আমাদের কিন্তু ওয়াই টার্মটাকে -2 দিয়ে ডিভাইড করা লাগবে। সো ওয়াই টার্মটা এখানে কত? ওয়াই টার্মটা এখানে হচ্ছে 0। হ্যাঁ, তো আমরা হচ্ছে 0 কে -2 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা কত আসে? এটা আসতেছে হচ্ছে আমাদের 3,2, সরি 3/2, এটা হচ্ছে আমাদের 0। তাহলে দেখি এটা সঠিক উত্তর কোথায় আছে। এটা হচ্ছে আমাদের এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এবার হচ্ছে বৃত্তের আরেক টাইপের ইকুয়েশন হচ্ছে আমরা দেখছিলাম, তাই না? মনে করো এই যে বৃত্তের আরেক টাইপের ইকুয়েশনটা কিরকম ছিল। বৃত্তের আরেক টাইপের ইকুয়েশনটা এই যে এরকম ছিল, এরকম ছিল। তো এখানে দেখো, এখানে বলতেছে কেন্দ্রের স্থানাঙ্ক কত। আমি তোমাদের বলছিলাম মাইনাস যত, মানে এক্স মাইনাস যত, এই যতটা হচ্ছে তোমার হচ্ছে ভুজ, আর ওয়াই মাইনাস যত, এখানে হোল স্কয়ার আছে, এই যতটা হচ্ছে তোমার কোটি। ওকে, তো এই ইকুয়েশনটাকে তোমরা আসলে এইভাবে চিন্তা করতে পারো, x-2 হোল স্কয়ার প্লাস y-1 হোল স্কয়ার সমান সমান হচ্ছে 12, এইভাবে চিন্তা করতে পারো। তো এক্স মাইনাস যত, এখানে যতটা হচ্ছে 2, ওয়াই মাইনাস যত, এখানে যতটা হচ্ছে -1, তাহলে আমাদের কেন্দ্রটা কত? কেন্দ্রটা হচ্ছে এইটাই। তো এক্স মাইনাস যত ওইটা লিখে ফেলবো, ওয়াই মাইনাস যত ওইটাও লিখে ফেলবো, এটাই হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে কত হবে আমাদের? 2, -1, এটা হচ্ছে দেখো এই অপশনটাই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আরেকটাতে দেখো, এটা দেখো তোমাদের হচ্ছে এটা চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ছে। হুম, সামনের বছর আবার হচ্ছে আরেক জায়গায় রিপিট হয়েছে। তো তোমাদের অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয়, ঠিক আছে? তো তোমরা যদি অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংক আছে ওগুলো যদি খুব ভালোভাবে সলভ করো, দেখবা যে কমন না পেলেও তোমরা আসলে বুঝে যাবে যে অ্যাডমিশনে আসলে কি টাইপের কোশ্চেন আসে। যেমন এই টাইপের কোশ্চেনই হয়তো বা একটু দেখা যাবে যে সামনের বছর এই এই ভ্যালুটা হয়তো একটু চেঞ্জ করে দিল, বাট তোমরা যদি প্রসেসটা জানো তোমরা কিন্তু এটা সলভ করতে পারবা। তো এখানে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই বের করতে বলছে। আচ্ছা, আমি তাহলে এটা এখানে একটু ফ্রেশ করে লিখি, x² + y² 4y - 12 সমান সমান হচ্ছে 0। আচ্ছা, তো আমরা কি শিখছিলাম এইখান থেকে? আমরা শিখছিলাম এখান থেকে আমরা যদি -2 দিয়ে ডিভাইড করি এটাকে, তাহলে কেন্দ্রে ভুজ পাবো। এটাকে y সহগটাকে -2 দিয়ে ডিভাইড করলে কেন্দ্রে কি পাবো? কেন্দ্রের কোটি পাবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? এটা হচ্ছে -3, আর এটা এটা হচ্ছে 2। তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে -3, হচ্ছে 2। তো তোমরা এটা দেখে সাথে সাথে হচ্ছে এটা দাগায় দিতে পারো, ঠিক আছে? তার রিজন হচ্ছে দেখো, -3, 2 কিন্তু আসলে আর কোথাও নাই। -3, এটা -2, -3, 2 হয় নাই, -3, 2 হয় নাই, -3, 2 হয় নাই, একটাই হচ্ছে -3, 2 হয়েছে, এটা দাগায় দিতে পারো। আমি তাও একটু ভেরিফাই করে দেখাচ্ছি তোমাদের যে ব্যাসার্ধটা তোমাদের 5 হচ্ছে। যে এখানে আমাদের ব্যাসার্ধটা, হুম, ব্যাসার্ধের ফর্মুলা ছিল আমাদের এরকম, g² + f² - c। জি এর ভ্যালুটা কত? জি এর ভ্যালুটা হচ্ছে 3। কেন 3? কারণ এই ভ্যালুটা হচ্ছে আসলে -g - f। একটু মনে করে দিই তোমাদের, এটা আসলে ছিল -g - f, এরকম ছিল। তো জি এর ভ্যালুটা আসলে 3, এফ এর ভ্যালুটা 2, সি কত? সি হচ্ছে -12। তাহলে এখানে আসলে তোমাদের +12 হয়ে যাবে। তাহলে 9, 9 সাথে 4 যোগ করলে 13, 13 সাথে 12 যোগ করলে 25, তাহলে এটা হবে √25, মানে হচ্ছে কত? 5। তো দেখো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এখানে কিন্তু একটা ট্রিক্স শিখার আছে। ট্রিক্সটা হচ্ছে তোমরা শুরুতেই এটা পাইছো,
কি পাইছো? কেন্দ্রের স্থানাঙ্কটা। এই কেন্দ্রের স্থানাঙ্কটা দেখো খালি একটা জায়গাতেই আছে, বাকি জায়গাগুলোতে কিন্তু নাই, তাই না? যেহেতু বাকি জায়গাগুলোতে নাই, তোমরা চোখ বন্ধ করে টুপ করে এটা তাকাই দিতে পারো, তাহলে দেখবো যে তোমাদের টাইমটা কিন্তু একটু বাঁচবে। আরেকটাতে আসো, যে আমাদের একটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এই বৃত্তটার ব্যাসার্ধটা বের করতে বলছে। খুব সোজা, দেখো এখান থেকে তাকাও, জি এর ভ্যালুটা কত আসে? জি এর ভ্যালুটা হচ্ছে -12। আর এফ এর ভ্যালুটা কত আসে? এফ এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 5। কিভাবে পাইছি? আসলে বেসিক্যালি তোমার এই -24 কে আমরা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করলেই হচ্ছে বেসিক্যালি জিটা পাবো। জি কিন্তু কেন্দ্রের ভুজ না। কেন্দ্রের ভুজ কত? কেন্দ্রের ভুজ আসলে -জি। তো কেন্দ্রের ভুজ যখন বের করতাম তখন আসলে আমরা বেসিক্যালি -2 দিয়ে ডিভাইড করতাম। এটা তো আর -জি বের করতে চাচ্ছি না, ওই কারণে আমরা 2 দিয়ে ডিভাইড করব। আর সিমিলারলি এফ হচ্ছে আমি বেসিক্যালি এইভাবে বের করছি, যে 10/2 এভাবে বের করছি। আর এখানে সি কত বলতে পারবা? সি হচ্ছে আমাদের আসলে 0। কারণ কি দেখো, সি তো আমাদের নাই, তাই না? সি যেহেতু আমাদের নাই, ওই কারণে হচ্ছে আমি এখানে 0 আছে চিন্তা করে নিতে পারি। তাহলে ব্যাসার্ধটা কিভাবে বের করবো? আর সমান সমান √/g² প্লাস f² মাইনাস হচ্ছে সি। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু কই? জি এর ভ্যালু হচ্ছে -12। তোমরা চাইলে, এটা তো অবজেক্টিভ, তোমরা চাইলে মাইনাস নাও লিখতে পারো, যেহেতু তোমরা একটা রাফে করতেছো, কোনো সমস্যা নাই। রিটেন হলে অবশ্যই মাইনাসটা লিখবা। আর এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু মনে করো 5। মাইনাসটা না লেখার রিজন হচ্ছে, চিন্তা করতে পারো তোমরা মাইনাসটা না লেখার রিজন কি? রিজন হচ্ছে বেসিক্যালি হোল স্কয়ার যেহেতু করতেছে, আমি শুধু শুধু আমার রাফটাকে কেন বেশি টাইম কনজিউমিং করব? আমি তো চাবো আমার রাফটা যাতে খুব দ্রুত হয়ে যায়, দ্রুত অ্যাকুরেটলি হয়ে যায়। ওই কারণে হচ্ছে মাইনাসটা দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। মনে করো আমি দিলাম, মনে করো এটা রিটেন আসছে, তখন হচ্ছে আমি মাইনাসটা দিলাম। আচ্ছা, এখন দেখো, আচ্ছা তোমাদের আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যেটা তোমরা 9-10-এ পড়ছো। এই নিয়ে আমি কিভাবে জানো চোখ বন্ধ করে এটা 13 লিখে ফেললাম? হুম তোমরা কি চিন্তা করতে পারো যে আমি কিভাবে চোখ বন্ধ করে এটা 13 লিখে ফেললাম? এটা আসলে বেসিক্যালি এই জিনিসটা দেখো, তোমাদের যদি মনে করো ভূমি হচ্ছে 3-4 হয়, তাহলে লম্ব হবে 5, এরকম আর কি। সরি, ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, অতিভুজ হবে 5। আমি আসলে অতিভুজটাকে লম্ব বলে ফেলেছি। এটা হচ্ছে 5, এটা যদি 12 হয়, এটা হবে 13। মানে তোমাদের যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজে দুইটা বাহু যদি 3-4 হয়, অতিভুজটা হবে তোমার 5। ঠিক আছে, ওইটা হচ্ছে অতিভুজ। সো এই প্যাটার্ন গুলো তোমরা একটু চাইলে মাথায় মুখস্থ রাখতে পারো। আর এই কেসে কি হয়েছে? এই কেসে 5² প্লাস 12² সমান সমান 13² হয়। মানে হচ্ছে তোমার দুইটা দুইটা বাহু যদি 5,12 হয়, তাহলে অতিভুজটা হবে কত? অতিভুজটা হবে 13। এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ওইখানে ওই কনসেপ্টটা থেকে আমি আসলে বেসিক্যালি এখানে খুব দ্রুত করে ফেলতে পারছি। তো তোমরা এরকম টাইপের জিনিসপাতি একটু যদি বাসায় প্র্যাকটিস করে যাও, দেখবে যে তোমরা এই জিনিসটা পারবা খুব দ্রুত করতে। আচ্ছা, তাহলে আসল জায়গায় আসো। আমাদের তাহলে অ্যান্সারটা কত হবে? আমাদের অ্যান্সারটা হবে এই জিনিসটা, যেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে 13। ঠিক আছে, ওকে। এরপরে এটাতে আসো, এটাও একটা ইন্টারেস্টিং ম্যাথ। এখানে আসলে দুইটা বৃত্ত নিয়ে কথা বলা হইতেছে। একটা বৃত্ত হচ্ছে এইটা, আরেকটা বৃত্ত হচ্ছে আমাদের এইটা। এখন প্রথম বৃত্তে আমাদের মানে দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্তের যে কেন্দ্র আছে না, ওই কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে বেসিক্যালি। তো এখানে দেখো, আমরা খুব কুইকলি যদি দুইটা বৃত্তের কেন্দ্র বের করতে চাই, তাহলে দেখো কি হয়। এইটা আর আরেকটা বৃত্ত কি ছিল, এটা আরেকটা কালার দিয়ে লিখি। একটা ছিল হচ্ছে x² প্লাস y² মাইনাস 8y সমান সমান 0। ওকে, সো দেখো এই বৃত্তটা থেকে তোমরা কেন্দ্রটা খুব সহজে পেয়ে যাবে। কেন্দ্রটা কত? এইটাকে -2 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। আর ওয়াই তো নাই, তাহলে ওয়াই কে 0 চিন্তা করতে পারো, ওয়াই সহগটা, তাহলে 3,0। এটা হচ্ছে কেন্দ্র। সিমিলারলি এটাতে দেখো যে আমরা কেন্দ্রটা কিভাবে পাবো। কেন্দ্রটা পাবো হচ্ছে
এখানে দেখো এক্স এর সহগটা আসলে কত, এক্স তো নাই, যদি না থাকে তাহলে আমাদের এক্স এর সহগটা হবে আসলে 0, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখানে 0 ডিভাইডেড বাই -2 লিখবো, আর এখানে -8, -2 হবে। তাহলে কেন্দ্র কত আসতেছে, কেন্দ্র আসতেছে 0,4। তো একটা আসতেছে 3,0, একটা হচ্ছে 0,4। এটাও কিন্তু তোমরা আসলে খুব চট করে অ্যান্সারটা বলে দিতে পারো যে এটা অ্যান্সার হবে 5। কিভাবে সেটা একটু একটা গ্রাফ দিয়ে আঁকলে তোমরা আসলে খুব সহজে বুঝতে পারবা। বাই দ্য ওয়ে, তোমরা চাইলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে করতে পারো, এটাতে অনেক টাইম লাগবে। আমি তোমাদেরকে গ্রাফে টুক করে বুঝাই দিই। একটা বিন্দু কত, 0,4, ঠিক আছে? 0,4 মনে করো এইটা, এটা হচ্ছে 0,4। আরেকটা বিন্দু কত, একটা বিন্দু হচ্ছে আমাদের 3,0। এই যে দেখো, এই বিন্দুটা হচ্ছে আমাদের 3,0। এখন দেখো, এই দুইটার আমি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বের করতে চাচ্ছি। তাহলে এই দূরত্বটাই হোয়াইট কালার দিয়ে আমি যে লাইনটা ড্র করেছি, এই দূরত্বটা আমি বের করতে চাচ্ছি। এখন দেখো এই দূরত্বটা কত, দেখো এই যে এই দূরত্বটা কত, এই দূরত্ব হচ্ছে 3। এই দূরত্ব কত, এই দূরত্ব হচ্ছে 4। কিভাবে পাইলাম, এই যে 3 ঘর ডানে গেছে। হুম 3 ঘর ডানে যাওয়ার ফলে কি হয়েছে, 3 ঘর ডানে যাওয়ার ফলে এই দূরত্ব 3 হয়েছে। 4 ঘর উপরে যাওয়ার ফলে কি হয়েছে, এই দূরত্ব 4 হয়েছে। তো আগের স্লাইডটা আমি তোমাদেরকে শিখাইছি যে 3, 4 যদি একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব হয়, হ্যাঁ, তাহলে তার অতিভুজটা কত হবে, অতিভুজটা হচ্ছে 5 হবে। এই অতিভুজটা হবে আমাদের 5। এটা আসলে কিভাবে হলো, এটা বেসিক্যালি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা রুট ওভার দিয়ে হয়ে গেছে আর কি। যে √25 = 5। এটা সঠিক উত্তর কত, এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের এই 5টা। তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো, যে মনে করো x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। কিন্তু এটা করতে গেলে হয়তো বা তোমাদের একটু টাইম বেশি লেগে যাবে। ওই কারণে তোমরা জাস্ট মুখস্থ রাখতে পারো যে 3, 4 যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব হয়, তাহলে অতিভুজটা হবে হচ্ছে 5। তো এই কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে এটা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে এতক্ষণ হচ্ছে আমাদের সঠিক উত্তর ছিল মনে করো একটাই, খালি যে 4টা অপশন দেওয়া থাকতো, একটাই হচ্ছে সঠিক উত্তর। এই পার্টিকুলার ম্যাথটা, এটা এখানে আসলে 3টে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো দেখি আমরা এটা সলভ করি। যে আমাদের এখানে 3টা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। এটা যদি আমি তোমাদের একটা গ্রাফ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে আমরা হচ্ছে এখান দিয়ে একটা গ্রাফ আঁকতেছি। এখানে দেখো, প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, দ্বিতীয় বৃত্তের ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 8, কারণ ব্যাসের অর্থ কি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর 3 নম্বর বৃত্তের ব্যাসার্ধ কত, হুম, এটাকে জাস্ট আর লিখি তাহলে হবে যে এই 3 নম্বর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মনে করো তোমাদের 18। তো 3টা বৃত্তেরই কেন্দ্র হচ্ছে 0, 0। তার মানে হচ্ছে এই যে এই জায়গাটায় হবে, এই জায়গাটায় হবে। প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে √2। মনে করো প্রথম বৃত্তটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম বৃত্ত, মানে এখানে কম্পাস ধরে তোমরা just এভাবে ঘুরাইছো। তারপরে 2 নম্বর বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 8। তাহলে 2 নম্বর বৃত্ত হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বৃত্ত। 3 নম্বর বৃত্তটা দেখো, 3 নম্বর বৃত্তটা আরেকটু বড়। হুম 3 নম্বর বৃত্তটা আরেকটু বড়, তো এটা আঁকলে একটু আরেকটু বড় হবে। তো তোমরা মনে করো কম্পাস দিয়ে এটা ধরে এভাবে ঘোরাচ্ছ, তাহলে মনে করো এটা মনে করো 3 নম্বর বৃত্তটা। তো এটা হচ্ছে প্রথম বৃত্ত, এই যে একটু মার্ক করে রাখি, এটা হচ্ছে 1। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 নম্বর বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর বৃত্ত। তো আমাদের 3টা বৃত্ত আমরা ড্র করে ফেলবো। এখন দেখো, প্রথম বৃত্তটাকে দ্বিতীয় বৃত্তটার উপসেট কিনা। ঠিক আছে, দেখো প্রথম বৃত্তটা দ্বিতীয় বৃত্তটা দেখো ভিতরেই আছে, একটুও বাইরে যায় নাই। তাহলে প্রথম বৃত্তটা কিন্তু দ্বিতীয় বৃত্তটার একটা উপসেট, তাহলে এটা একটা সঠিক উত্তর হবে আমাদের। আরো আছে সঠিক উত্তর। দ্বিতীয় বৃত্তটা তৃতীয় বৃত্তটার উপসেট কিনা। দেখো তৃতীয় বৃত্ত হচ্ছে এই সবুজ কালারের এইটা, দ্বিতীয় বৃত্ত হচ্ছে হলুদ কালারের এইটা। হলুদ কালারের এইটা দেখতে পাচ্ছি যে পুরা এটার মধ্যেই আছে, একটুও বাইরে যায় নাই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সঠিক উত্তর হবে।
এটা একটা সঠিক উত্তর অলরেডি হয়ে গেছে, এটাও একটা সঠিক উত্তর হবে। আর 3 নাম্বার পয়েন্টটা দেখো, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রথম বৃত্ত ইউনিয়ন দ্বিতীয় বৃত্ত ইউনিয়ন তৃতীয় বৃত্ত। ইউনিয়ন মানে ওই যে সেটের ইউনিয়ন গুলা, ঠিক আছে, যে প্রথম বৃত্ত তো নিবই, তার সাথে আমরা এইটাও নিয়ে নিব, তার সাথে আমরা এইটাও নিয়ে নিব। সেটের কনসেপ্ট থেকে তোমাদের একটু মনে করে দিই, তোমাদের যদি 2,3 একটা সেট থাকতো, তার সাথে তুমি মনে করো 3,4 একটা ইউনিয়ন করতেছো, তাহলে তোমাদের এই ইউনিয়ন করলে কি হইতো? ইউনিয়ন করলে 2, 3, 4 হইতো, এরকম হইতো। তারপর আরেকটা এক্সাম্পল আমি একটু দিই। মনে করো তোমাদের কাছে 1, 2 আছে, এটার সাথে তুমি 1 কে ইউনিয়ন করতেছো, তাহলে কি হইতো? 1 কে ইউনিয়ন করলে সব সব জিনিসগুলো একসাথে হইতো। 1 কিন্তু দুইবার হইতো না, ঠিক আছে, কারণ সেটে হচ্ছে একটা জিনিস তোমার ইউনিকলি থাকবে, মানে একবারই থাকবে, একের বেশি থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম বৃত্ত নিব, 2 নাম্বার বৃত্তটাও নিব, 3 নাম্বার বৃত্তটাও নিব। আচ্ছা দেখো তো, এই প্রথম বৃত্ত আর 2 নাম্বার বৃত্ত 3-এর মধ্যেই কিন্তু আছে, এই যে অনেকটা এরকম। এটাকে মনে করো তোমরা 3 নাম্বার বৃত্ত হিসেবে চিন্তা করো। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত, এটার সাথে ইউনিয়ন করতেছে হচ্ছে 2 নাম্বার বৃত্ত, এটার সাথে তোমরা ইউনিয়ন করতেছে হচ্ছে 3 নাম্বার বৃত্ত, 1, 2, 3, 3 নাম্বার বৃত্ত ইউনিয়ন করতেছে। তাহলে কি হবে দেখো, 1 ইউনিয়ন 1, 2 ইউনিয়ন 1, 2, 3, তাহলে অ্যান্সার হবে 1, 2, 3। মানে ডিরেক্ট 3 নাম্বার বৃত্তটাই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে ইউনিয়ন করলে যে আসলে 3 নাম্বার বৃত্তটাই হচ্ছে, সেটা কিন্তু আমরা সেট দিয়ে প্রমাণ করে ফেলতে পারলাম। লাস্টেরটা আসো, প্রথম বৃত্ত, মানে ডি নাম্বারটাই আসো, প্রথম বৃত্ত ইন্টারসেকশন দ্বিতীয় বৃত্ত ইন্টারসেকশন তৃতীয় বৃত্ত। এখানে বলতেছে এটা একটা পয়েন্ট পাচ্ছি আমরা, পয়েন্ট হচ্ছে 0,0। আসলে কি পয়েন্ট পাচ্ছি দেখো, আমাদের এমন একটা অঞ্চল লাগবে যেখানে এই হোয়াইট কালারের বৃত্তটা আছে, এই ইয়েলো কালারের বৃত্তটা আছে, এবং এই গ্রিন কালারের বৃত্তটা আছে। আমাদের কমন পার্ট কোনটা? কমন পার্ট কিন্তু আসলে এইটুকুন, ঠিক আছে, কমন পার্ট কিন্তু এইটুকুন। কিন্তু এইটুকুন কি আমাদের 0,0? না, এটা কিন্তু একটা ভালো একটা এরিয়া আছে। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর না। এটা আমরা একটা সেট দিয়ে তোমাদের বুঝাই দিই। মনে করো আমাদের যদি এরকম থাকে 1, এটা মনে করো প্রথম বৃত্ত, 1,2, এটাকে তোমরা সেটের সাথে যদি ম্যাপ করতে চাও, মনে করো এটা সেকেন্ড বৃত্ত হিসেবে চিন্তা করতে পারো। আর এটা মনে করো আমাদের 3 নাম্বার বৃত্ত। তাহলে এদেরকে আমি যদি এখন ইউনিয়ন করি, তাহলে আমি মাঝখানে, সরি ইউনিয়ন না, আমি হচ্ছে এখন ইন্টারসেকশন করতেছি, কারণ এখানে ইন্টারসেকশন দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে মনে করো ইন্টারসেকশন করি, তাহলে কি পাবো? তোমরা তো ইন্টারসেকশন সবাই করতে পারো, যে যেটা কমন আছে ওইটা লিখে ফেলো। তাহলে বেসিক্যালি আমরা কি পাচ্ছি? আমি আসলে প্রথম বৃত্তটা পেয়ে যাচ্ছি, তাই না, এই যে প্রথমে যেটা ছিল। তো 4 নাম্বারটা কিন্তু সঠিক উত্তর না। আর সিমিলারলি এই 5 নাম্বারটা কিন্তু সঠিক উত্তর না, কারণ এখানে বলতেছে যেটা ফাঁকা সেট, কিন্তু আসলে তো ফাঁকা সেট না, তাই না? আসলে তো এই তিনটার মাঝে একটা কিন্তু কমন পার্ট আছে, তাহলে এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। আর আমাদের এইসব কেস খুব বেশ ইন্টারেস্টিং, যেখানে কিন্তু আসলে সঠিক উত্তর 3টা। এটাও কিন্তু আমার সঠিক উত্তর হচ্ছে, এটাও কিন্তু আমার সঠিক উত্তর হচ্ছে, এটাও কিন্তু আমার সঠিক উত্তর হচ্ছে। তো এই কেসগুলা, এই 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 টাইপের কোশ্চেন গুলো তুমি একটু সতর্কতার সাথে অ্যান্সার করবে। ওকে, এই টাইপের মেথড তোমাদের মনে করো পরীক্ষা হলে তোমরা খুব বেশি টাইম ওয়েস্ট করবে না, যে আমাদের একটা বৃত্তর ইকুয়েশন দেওয়া আছে, খুব সিম্পল একটা বৃত্তের ইকুয়েশন। এটা সিম্পল কেন বলতেছি, তার কারণ হচ্ছে তোমরা খুব সহজেই এটা থেকে কিন্তু তোমরা এই ব্যাসার্ধটা বের করে ফেলতে পারো। তো এখানে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে হচ্ছে, ব্যাসার্ধটা হবে হচ্ছে আর, আর এর ভ্যালু এখানে কত? এখানে দেখতে পাচ্ছি আর এর ভ্যালু হচ্ছে এ। আর বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আশা করি সবাই জানো, তোমরা সেই ক্লাস 6, 7 থেকে পড়তেছো এটা, যে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর ভ্যালু কত? এখানে আর এর ভ্যালু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার। আমাদের সঠিক উত্তর হচ্ছে পাই এ স্কোয়ার, এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এটা একটু বড়, মানে আগেরটারই একটু জাস্ট একটু বড় ভার্সন আর কি, যে তোমাদের খুব ইজিলি, মানে খুব সহজে দেওয়া নাই এটার ব্যাসার্ধটা কত। বাট আমরা চাইলে ব্যাসার্ধটা কষ্ট করে একটু বের করে নিতে পারি। যেমন মনে করো ব্যাসার্ধ, ব্যাসার্ধ ফর্মুলা কি ছিল? ব্যাসার্ধের ফর্মুলা ছিল √g² + f² - হচ্ছে c। এটা ছিল আমাদের ব্যাসার্ধের ফর্মুলা।
জি এর ভ্যালু কত? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জি এর ভ্যালু হবে -4। এফ এর ভ্যালু কত? এখানে আমি একটু মার্ক করে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে যে জি এর ভ্যালু আমি পেলাম হচ্ছে -4। কি করলাম, এটাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে ফেললাম। এখান থেকে দেখো এফ এর ভ্যালু কত আসবে, এফ এর ভ্যালু আসবে হচ্ছে +3। কিভাবে? আমরা জাস্ট 2 দিয়ে ডিভাইড করে ফেলতেছি। তাহলে এখানে এফ এর ভ্যালু হচ্ছে 3। আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু দেখতে পাচ্ছি ওখানে 16। এখানে এটাও লিখে দিই, এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 16। তাহলে সি এর ভ্যালুটাও আমি এখানে বসাই দিলাম। তাহলে কত আসে একটু দেখি। 4 স্কোয়ার মানে 16। এই 16 এই 16 কাটা। হুম, চিন্তা করে দেখো, আমি একটু মানে তোদের একটু ট্রিক শিখাই দিতেছে যে এটা তোমরা রাফে কিভাবে তাড়াতাড়ি করবা। তোমরা মনে মনে চিন্তা করলে 16 আর 16 কাটাকাটি, এই রুট আর সরি এই স্কোয়ারের রুট কাটাকাটি, তাহলে আনসার তো 3 হবে। হুম, অ্যান্সার হচ্ছে 3 হবে। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি যদি তোমরা টাইম কম থাকে, বা আসলেও অ্যাডমিশনে তোমরা টাইম কমই পাবা, তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবা। যারা মনে করো এটা ট্রিক্সটা বুঝো নাই, তারা দেখো আমি আসলে এটা যোগ করি। 16 9 -16, এই 16 16 আমি আসলে মনে মনে কেটে দিচ্ছিলাম। √9 ছিল, √9 করলে হচ্ছে 3 হয়। হুম, তো আমরা আসলে কি বের করলাম, আমরা আসলে ব্যাসার্ধ বের করলাম। এরপরে ব্যাসার্ধকে ধরে আমি এখন এরিয়াটা বের করব। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু পাই থাক, আর আর এর ভ্যালু আমি বের করতে হচ্ছে 3। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 পাই। তাহলে ক্ষেত্রফল কত আসতেছে? ক্ষেত্রফল হচ্ছে আমাদের 9 পাই আসতেছে। এখন দেখো সঠিক উত্তর হচ্ছে এটা। আমাদের এখানে হচ্ছে 9 পাই দেওয়া আছে। তো আসলে তোমাদের আসলে খুব বেশি কষ্ট করা লাগবে না। মনে করো যেসব জায়গায় তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড না, তখন মনে করো এই দশমিক গুলো তোমাদের আসলে কোশ্চেনে দিয়ে দিয়ে দেওয়া থাকবে যে পায়ের ভ্যালু তো মনে করো 3.1416 এরকম। তো তোমাদের আসলে কষ্ট করে দেখা যায় যে বেশিরভাগ কেসেই গুণ করাটা লাগবে না, কারণ অপশনে তোমাদের পাই সহ দিয়ে দিবে। তো এটা তোমাদের একটু প্যারা কম হবে। এই টাইপের ম্যাথও আমরা খুব বেশি টাইম নিব না, কারণ এগুলো হইতেছে তোমরা চট করে 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবে। এগুলো থেকে তোমাদের আসলে টাইমটা বের করে নিতে হবে। যেমন এখানে কি বলছেন, এখানে বলছেন এই ইকুয়েশনটা দেওয়া আছে, যেটা ছিল আমাদের বৃত্তের একটা আদর্শ, ঠিক আছে, বা সাধারণ একটা ইকুয়েশন। এখান থেকে এক্স অক্ষের কর্তৃত্ব অংশ আমরা একটু আগে শিখছি যে এক্স অক্ষের কর্তৃত্ব অংশ কত, 2√g²-c, এটা আমরা শিখছিলাম। মানে সঠিক উত্তর হচ্ছে দেখো এইটা। তো এটা তোমরা জাস্ট চট করে অ্যান্সার দিয়ে ফেলবা। আচ্ছা, লাস্টের দিকে আমরা প্রায় চলে এসেছি, যে বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি। তোমাদের আবার মনে করা যায় আমরা কিন্তু শুরুর দিকে বিন্দু বৃত্ত দিয়ে বেশ 2-3টা ম্যাথ করেছিলাম, এমসিকিউ সলভ করেছিলাম। সেটাই তোমাদের আরেকবার একটু মনে করাই দিচ্ছি। দেখো বিন্দু বৃত্ত ছিল হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে 0 হবে। ব্যাসার্ধটা আমাদের কত হবে? 0 হবে। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনে হতে পারে আচ্ছা এইটা তো তাহলে ব্যাসার্ধ 0, তাহলে চট করে আমরা এটা দাগাই দিই। না, এটা করলে কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এটা তো বৃত্তই না। হুম, এটা তো বৃত্তই না। কেন বৃত্ত না? তার রিজন হচ্ছে এখানে x² সহগ 1, y² সহগ আসলে -1, যেহেতু সমান হয় নাই, ওই কারণে কিন্তু এটা বৃত্তই না। তো ওই কারণে কিন্তু তোমরা এটা ধুম করে দাগাই দিও না। আমাদের আসলে এখানে কিন্তু দেখো ব্যাসার্ধটা 0 দেওয়া আছে, এটা একটা বৃত্তের সমীকরণ। তো সঠিক উত্তর হবে আসলে এইটা। ঠিক আছে, তো তোমরা তাড়াহুড়ো করে এই ভুলটা কিন্তু দাগায়ও না। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি আজকের হচ্ছে এই বৃত্তের প্রথম লেকচারটা। তো এখানে আমরা সাজিয়েছি হচ্ছে বৃত্তের শুরুর দিকে যেসব থিওরি ছিল, ওই থিওরি রিলেটেড তোমাদের অ্যাডমিশনে যেসব ম্যাথ আসে বা এসেছে বিগত বছরগুলোতে, ওগুলোই আমরা সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের সামনে আরো 2টা হচ্ছে মাস্টার ক্লাস আছে। তোমরা যদি আগ্রহ পাও তাহলে সামনের ক্লাসগুলো করার হচ্ছে আমন্ত্রণ রইলো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।